কল্পনা করা যাক অত্যন্ত সূক্ষ্ম একটা ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে একটা সজীব কোষের ঠিক কেন্দ্রস্থলে টকটকে লাল রঙের একটা ডাই বা রঞ্জক পদার্থ পুশ করা হলো। সাধারণ যুক্তিতে তো মনে হতে পারে পুরো কোষটা হয়তো রঙের বেলুনের মতো ফেটে যাবে। হ্যাঁ, অথবা রংটা কোষের বাইরে সব জায়গায় ছড়িয়ে পড়বে। কিন্তু অবাক করা বিষয় হলো এমনটা একেবারেই ঘটে না। ঠিক তাই, লাল রংটা কোষের ভেতরেই আটকে থাকে। মানে ঠিক যেন কয়েক ন্যানোমিটার পুরু একটা অদৃশ্য তরল ফোর্স ফিল্ড রংটাকে বাইরে বের হতে বাধা দিচ্ছে। আর আজকে আমরা সেই অদৃশ্য ফোর্স ফিল্ড বা চেকপোস্টের রহস্যই ডিকোড করতে যাচ্ছি। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এই যে রঞ্জক পরীক্ষার কথা বলা হলো, এটা মূলত ফেনল লাল রঞ্জক পরীক্ষা। আচ্ছা, বিজ্ঞানীরা কি এভাবেই মেমব্রেন আবিষ্কার করেছিলেন? অনেকটা সেরকমই। কোষের ভেতরে ফেনল লাল রঞ্জক ইনজেক্ট করলে সাইটোপ্লাজম লাল হয়ে যায়, কিন্তু রং বাইরে আসে না। আবার উল্টোভাবে পুরো কোষটিকে রঞ্জকে রাখলে কোষপ্রাচীর রঙিন হয়, কিন্তু সাইটোপ্লাজম স্বাভাবিক থাকে। এর মানে হল কোষপ্রাচীর আর সাইটোপ্লাজমের মাঝখানে অত্যন্ত সিলেক্টিভ একটা পর্দা আছে। অবস্থানটা তাহলে বেশ পরিষ্কার। প্রাণী কোষে এটা সাইটোপ্লাজমের বাইরে থাকে, আর উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের ঠিক নিচে থাকে। একদম। 1855 সালে বিজ্ঞানী কার্ল নাগেলি ও ক্র্যামার সর্বপ্রথম এই পর্দার নামকরণ করেন প্লাজমা মেমব্রেন। এরপর অনেক বছর পর 1931 সালে বিজ্ঞানী জে.কিউ প্লালার একে প্লাজমা লেমা বলে ডাকেন। এ তো আরও অনেকগুলো নাম আছে, তাই না? যেমন সেল মেমব্রেন, সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন, কোষ আবরণী বা বায়োলজিক্যাল মেমব্রেন। হ্যাঁ, নাম অনেক, তবে এর গঠনটা খুব ইন্টারেস্টিং। প্রাণীকোষে এটা স্থানে স্থানে ভাঁজ হয়ে থাকতে পারে, যাকে মাইক্রোভিলাস বলে। আর ভাঁজগুলো কোষের ভেতরের দিকে বেশি প্রবিষ্ট হলে তাকে পিনোসাইটিক ফোস্কা বলা হয়। আর এই পর্দাটা কিন্তু মারাত্মক সূক্ষ্ম, পুরুত্ব মাত্র 70 থেকে 100 অ্যাংস্ট্রম। এটা একটা দ্বিস্তরী পর্দা, যার মাঝে আবার 100 অ্যাংস্ট্রম ফাঁকা স্থান থাকে। রাসায়নিক গঠনের কথায় আসলে এতে প্রোটিন থাকে 40 ভাগ আর লিপিড থাকে 60 ভাগ। এর পাশাপাশি 1 থেকে 4 ভাগ থাকে অন্যান্য উপাদান, মানে কার্বোহাইড্রেট, লেসিথিন, ফসফোটাইডিক অ্যাসিড, পানি, লবণ, আরএনএ এবং প্রায় 30 ধরনের এনজাইম। ঠিক? হ্যাঁ, আর এই এনজাইমগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ট্রান্সপোর্ট এটিপিএসএস বা ট্রান্সপোর্ট এটিপিএস। তবে লিপিডের হিসাবটা একটু গভীরে দেখা দরকার। লিপিডের 75 ভাগই তো ফসফোলিপিড, তাই না? ঠিক ধরেছেন। বিজ্ঞানীরা 5 ধরনের ফসফোলিপিড শনাক্ত করেছেন, যার মধ্যে 4টি জটিল। এই জটিলগুলোর মধ্যে প্রধান হল লেসিথিন। অর্ধেকের বেশি আসলে লেসিথিন, আর বাকি একটি হল সরল গঠনের ফসফোটাইডিক অ্যাসিড। আচ্ছা, একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং লাগে। এই লিপিড অণুগুলো কিন্তু স্থির থাকে না, এদের ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট আছে। দারুণ একটা পয়েন্ট। তরল পদার্থের মতো ঝিল্লির একই স্তরে লিপিড অণুর স্থান পরিবর্তন, পাশে ব্যাপ্ত হওয়া এবং অক্ষ বরাবর ঘোরা, এটাই হলো ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট। তো এই বহমান তরল কাঠামো ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানের ইতিহাসে বেশ কিছু মডেল এসেছে। প্রথম সুনির্দিষ্ট মডেলটার নাম হল স্যান্ডউইচ মডেল। হ্যাঁ, বিজ্ঞানী ড্যানিয়েলি এবং ড্যাভসন 1935-এ এটা প্রস্তাব করেন। এই মডেল অনুযায়ী প্লাজমা মেমব্রেন হল প্রোটিন লিপিড প্রোটিন বা পিএলপি অণু দিয়ে গঠিত একটা ত্রিস্তরীয় গঠন। ঠিক যেন পাউরুটির দুটো স্লাইসের মাঝে মাখন বা জেলি। এর মোট পুরুত্ব 75 অ্যাংস্ট্রম। দেন এ স্যান্ডউইচ মডেলের উপর ভিত্তি করেই 1959 সালে বিজ্ঞানী জে.ডি. রবার্টসন নিয়ে আসেন একক পর্দা মডেল বা ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। রবার্টসনের মতে রাসায়নিক দিক দিয়ে কোষের সব বায়োলজিক্যাল মেমব্রেনের আণবিক গঠন আসলে একই রকম, সেই পিএলপি ত্রিস্তর। মানে বাইরের দুটো স্তর প্রোটিন আর মাঝেরটা দ্বি-অণুক ফসফোলিপিড। ঠিক। এই ধারণাটা বিজ্ঞানীদের বোঝাতে সাহায্য করে যে প্লাজমা মেমব্রেন সহ কোষের অন্যান্য সব অঙ্গাণুর আবরণী পর্দাই আসলে ইউনিট মেমব্রেন। দেন কিন্তু স্যান্ডউইচের শক্ত গঠন তো কোষের গতিশীলতা ব্যাখ্যা করতে পারছিল না। আর ঠিক তখনই, মানে 1972 সালে, সবচেয়ে আধুনিক মডেলটা আসে, ফ্লুইড মোজাইক মডেল। হ্যাঁ, বিজ্ঞানী এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকলসন এটা প্রস্তাব করেন।
অবশ্য গটার ও গ্রিন্ডেলের লিপিড মেমব্রেন মডেলের কথাও এখানে বলা যায়, তবে সিঙ্গার ও নিকলসনের মডেলটাই সবচেয়ে গ্রহণযোগ্য। নামটা শুনেই বোঝা যায় ফসফোলিপিডের কারণে এটা ফ্লুইড বা তরল, আর প্রোটিনের কারণে এটা মোজাইক। সিঙ্গার আর নিকলসন লিপিড অণুর মধ্যে প্রোটিনের এই বিক্ষিপ্ত বিন্যাসকে সমুদ্রে ভাসমান হিমশৈল বা আইসবার্গের সাথে তুলনা করেছেন, তাই একে আইসবার্গ মডেলও বলা হয়। দেন আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেলের গাঠনিক উপাদানগুলো একটু ভেঙে দেখা যাক। প্রথমে ফসফোলিপিড বাইলেয়ার, মানে 2 স্তরের ফসফোলিপিড। হ্যাঁ, প্রতিটি অণুতে এক অণু গ্লিসারল থাকে। এর একটা পোলার মাথা বা হেড থাকে, যা ফসফেট অণু দিয়ে তৈরি। এটা পানিগ্রাহী বা হাইড্রোফিলিক। আর 2টা নন পোলার লেজ বা টেল থাকে, যা ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। লেজগুলো পানি বিকর্ষী বা হাইড্রোফোবিক, মানে এরা পানি থেকে দূরে থাকতে চায়। একদম। মাথা ও লেজের মাঝে গ্লিসারল থাকে। এই যে একই সাথে পানিগ্রাহী এবং পানিবিকর্ষী বৈশিষ্ট্য, একে বিজ্ঞানের ভাষায় অ্যামফিপ্যাথিক বলা হয়। অনেকটা বৃষ্টির দিনে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা একদল মানুষের মতো। লেজগুলো মুখোমুখি থাকে আর মাথাগুলো বিপরীত দিকে বা বাইরের পানির দিকে থাকে। দেন লিপিড স্তরের পর আসে মেমব্রেন প্রোটিন। অবস্থান অনুসারে প্লাজমা মেমব্রেনে প্রোটিন 3 প্রকার। প্রথমটা পেরিফেরাল বা বাহ্যিক প্রোটিন, যেটা ঝিল্লির সারফেসে হালকাভাবে থাকে। দ্বিতীয়টা ইন্টিগ্রাল প্রোটিন। এটা ঝিল্লির উভয় পৃষ্ঠতল পর্যন্ত বিস্তৃত থাকে, একদম ভেতর দিয়ে। আর তৃতীয়টা হল লিপিড সম্পৃক্ত প্রোটিন, যা লিপিড করে সরাসরি সম্পৃক্ত থাকে। দেন এই মেমব্রেনের ওপরের দিকে আরেকটা জিনিস থাকে, গ্লাইকোক্যালেক্স। কার্বোহাইড্রেট শৃঙ্খল যখন প্রোটিনের সাথে যুক্ত হয় তখন গ্লাইকোপ্রোটিন তৈরি হয়। আর লিপিডের সাথে যুক্ত হলে গ্লাইকোলিপিড তৈরি হয়। এই দুটিকে একত্রে গ্লাইকোক্যালিক্স বলে। এটা সবসময় বহিঃস্তরে অবস্থান করে। এরপর আসি কোলেস্টেরলের কথায়। কোলেস্টেরল কিন্তু ফ্যাট বা তেল নয়, এটা একটা স্টেরয়েড। ঠিক বলেছেন। এর এক মাথায় OH গ্রুপ থাকে, যা পানিগ্রাহী, আর বাকি অংশ পানি বিকর্ষী। এটা ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে থাকে। প্রাণীকোষে কোলেস্টেরল বেশি থাকে। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী এর সারফেস এলাকা, ভেদ্যতা এবং এনজাইমের কার্যকারিতা পরিবর্তনশীল। প্রোটিনগুলো স্থির নয়, ভেসে থাকে। হ্যাঁ, আর সাম্প্রতিক গবেষণায় লিপিডের ওই ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট এই মডেলকে বিশেষভাবে সমর্থন করে। দেন আচ্ছা, একটা জায়গায় আমার একটু খটকা লাগছে। শুরুতে আমরা পড়েছিলাম প্রোটিন 40% এবং লিপিড 60%, কিন্তু এখানে কোষঝিল্লির উপাদানের রিক্যাপে দেখতে পাচ্ছি প্রোটিন 60 থেকে 80%, লিপিড 20 থেকে 40% এবং পলিস্যাকারাইড 4 থেকে 5%। এটা আসলে কোষের ধরনের উপর ভিত্তি করে উপাদানের তারতম্য। কোষ তার কাজের উপর নির্ভর করে মেমব্রেনের এই অনুপাত পরিবর্তন করে নেয়। বুঝতে পেরেছি। আর প্রোটিনগুলো গাঠনিক উপাদান, এনজাইম এবং বাহক প্রোটিন হিসেবে কাজ করে। লিপিডের 75% ফসফোলিপিড থাকে। আরেকটা মজার ব্যাপার হলো পেঁয়াজের কোষে অনেক সময় মেমব্রেনের সাথে RNA থাকতে পারে। দেন অদ্ভুত তো মেমব্রেন প্রোটিনগুলোর কাজ নিয়ে যদি বলি, ফসফোলিপিড মূলত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। বাকি আসল কাজ তো প্রোটিনগুলোই করে, তাই না? একদম। এরা রিসেপ্টর হিসেবে কাজ করে। হরমোন, নিউরোট্রান্সমিটার, ইনসুলিন রিসেপ্টর এবং রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিসের কাজ করে। ট্রান্সপোর্টের কাজও করে। চ্যানেল, পাম্প, ক্যারিয়ার ও ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে এরা অণু এবং আয়ন পরিবহন করে। শুধু তাই নয়, এনজাইম হিসেবেও কাজ করে। যেমন মেমব্রেন বাউন্ড এনজাইম অ্যাডিনাইলেট সাইক্লেজ এটিপি থেকে সাইক্লিন AMP সংশ্লেষ করে। টিস্যু ও অঙ্গের কোষগুলোর সংযুক্তিও এরা রক্ষা করে। আর সাইটোস্কেলিটনের সাথে সংযুক্ত হয়ে মেমব্রেনকে স্থির অবস্থায় রাখে। দেন কোষঝিল্লির মূল কাজগুলো কিন্তু দারুণ। এর প্রধান কাজ সাইটোপ্লাজমকে ঘিরে রক্ষণশীল আবরণ তৈরি করা। এটা একটা বৈষম্যভেদ্য ঝিল্লি হিসেবে ভেতর ও বাইরের বস্তুর স্থানান্তর নিয়ন্ত্রণ করে, কোষের আকার নির্ধারণ করে আর বাহ্যিক প্রতিকূলতা থেকে রক্ষা করে। এছাড়া এনজাইম ভিন্নস্থ হওয়ার কাঠামো প্রদান করে, বিভিন্ন বৃহদাণু বা ম্যাক্রোমলিকিউল সংশ্লেষ করতে পারে। আর খাদ্য গ্রহণের ব্যাপারটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। দেন এখানেই শেষ নয়,
মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, নিউক্লিয়ার পর্দার মতো অঙ্গাণু সৃষ্টিতে মেমব্রেন সহায়তা করে। এমনকি এর স্বয়ংক্রিয়ভাবে ক্ষত নিরাময় করার ক্ষমতাও আছে। উদ্ভিদের ক্ষেত্রে আয়ন পরিশোষণ, ব্যাপন ও অভিস্রবণেও সাহায্য করে। এটি তথ্যের ভিত্তি বা ইনফরমেশন সোর্স হিসেবে কাজ করে। এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার ও হরমোন রূপে তথ্য সংগ্রহ করে। স্নায়ু উদ্দীপনা সংবহন করে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো মেজোজোম সৃষ্টি করে শক্তি উৎপাদন করে, আর গ্লাইকোক্যালিক্স কোষের রিকগনাইজার বা চিহ্নিতকারী হিসাবে কাজ করে, আণবিক সচলতা নিয়ন্ত্রণ করে। আর ওই ট্রান্সপোর্ট এটিপি এজেজ এনজাইম কোষ ঝিল্লিতে সোডিয়াম ও পটাশিয়াম আয়ন পরিবহন করে। দেন আমাদের শরীরের সব কোষে তো মেমব্রেন একই রকম থাকে না। রূপান্তরে এর 5টি প্রধান অবস্থা দেখা যায়। প্রথমটা হলো মাইক্রোভিলাই। হ্যাঁ, অন্ত্রের এপিথিলিয়াম এবং বৃক্ষের নেফ্রনের কোষে আঙুলের ন্যায় এই অভিক্ষেপ দেখা যায়। প্রতি কোষে 3000 পর্যন্ত থাকতে পারে। এর কাজ হল শোষণ অঞ্চলের আয়তন বৃদ্ধি করা। এই ভাঁজ বা খাজ সৃষ্টির জন্য অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন দায়ী থাকে। এরপর আছে টাইট জাংশন। সংলগ্ন দুটি কোষ দৃঢ়ভাবে যুক্ত হয়ে এটি তৈরি করে। এর মধ্য দিয়ে কোনো পদার্থ যাতায়াত করতে পারে না। মস্তিষ্কের নিউরনে এটি খুব ভালো দেখা যায়। দেন তৃতীয় অবস্থাটা হল ডেসমোজোম। দৃঢ়ভাবে সংলগ্ন দুটি কোষের মাঝে টনোফাইব্রিল নামক ফিলামেন্টযুক্ত পাতলা পাতের ন্যায় বৃত্তাকার অঞ্চল। ডেসমোজোমগুলো যেন টিস্যুর শক্তিশালী নাট বোল্ট, দুটি কোষকে আবদ্ধ রাখাই এর কাজ। চতুর্থ হল ফ্যাগোসাইটিক ভেসিকল। কঠিন খাদ্যকণাকে আবৃত করে গহ্বর সৃষ্টি করে, আর প্রক্রিয়াটা হল ফ্যাগোসাইটোসিস। শ্বেত রক্তকণিকায় এটা দেখা যায়। আর পঞ্চমটা হল পিনোসাইটিক ভেসিকল। মেমব্রেনের ফাটল দিয়ে তরল পদার্থ কোষে প্রবেশ করে গহ্বর সৃষ্টি করে। প্রক্রিয়াটি পিনোসাইটোসিস। দেন আচ্ছা, এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে আলোচনা করলাম। হিমুর একটা ব্যবহারিক পর্যবেক্ষণের কথা সোর্সে দেওয়া আছে। হ্যাঁ, হিমু তার ল্যাবে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটি উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করে। সে দেখতে পায় কোষ প্রাচীরের নিচে একটা মোজাইক পৃষ্ঠতল নড়াচড়া করছে। সে বুঝতে পারে এই তরল ঝিল্লির মাধ্যমেই আসলে কোষ বাইরের বস্তু গ্রহণ বা বর্জন করে থাকে। থিওরি যখন লেন্সে ধরা দেয় তখন ব্যাপারটা আসলেই অদ্ভুত লাগে। একেবারে শেষে এসে কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির পার্থক্যটা একটু পরিষ্কার করা যাক। প্রথম পার্থক্য সজীবতায়। কোষ প্রাচীর নির্জীব বা জড়, কোষ ঝিল্লি সজীব। অবস্থানেও পার্থক্য আছে। কোষ প্রাচীর শুধু উদ্ভিদ কোষে থাকে, কোষ ঝিল্লির বাইরে, কিন্তু কোষ ঝিল্লি উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকার কোষে থাকে। গঠনের দিকে দেখলে প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত, যা জড়, শক্ত এবং ভেদ্য। আর মেমব্রেন প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত, যা জীবন্ত, স্থিতিস্থাপক এবং অর্ধবেদ্য। কাজের ক্ষেত্রে প্রাচীর আকার আকৃতি নিয়ন্ত্রণ ও দৃঢ়তা প্রদান করে, আর মেমব্রেন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ ও প্রোটোপ্লাজমীয় অংশ সংরক্ষণ করে। অলঙ্করণের কথায় আসলে প্রাচীরে প্লাজমোডেজমাটা বা পিট মেমব্রেন ইত্যাদি দেখা যায়, কিন্তু মেমব্রেনে কোনরূপ অলঙ্করণ দেখা যায় না। আর বিশেষ অবস্থার কথা তো আমরা মাত্রই বললাম। প্রাচীরের বিশেষ কোনো অবস্থান নেই, কিন্তু মেমব্রেনে মাইক্রোভেলাই, ডেসমোসোম, ভেসিকল দেখা যায়। একদম ঠিক। তো পুরো আলোচনা শেষে একটা ব্যাপার ভেবে অবাক লাগে, কোষ ঝিল্লি যেভাবে নির্ভুলভাবে দরকারি জিনিস ভেতরে নেয় আর ক্ষতিকারক জিনিস আটকে দেয়, এই বুদ্ধিমত্তাকে অনুকরণ করে ভবিষ্যতে কি আমরা এমন কোনো কৃত্রিম মেমব্রেন বানাতে পারব? ধরুন, সমুদ্রের পানিকে নিখুঁতভাবে পানযোগ্য করার জন্য, কিংবা রক্ত থেকে নির্দিষ্ট ভাইরাসের অণু ছেঁকে বের করার জন্য। প্রকৃতি আমাদের কোষের ভেতরেই হয়তো ভবিষ্যতের অনেক বড় সমস্যার সমাধান লুকিয়ে রেখেছে।